নমস্কার, আমার নাম শুভধর। থ্রিল কোয়েস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের এই কন্টেন্ট কোনো রকম যান্ত্রিক বা এআই ব্যবহার করে করা হয় না। আমি শুভধর, শুরু করছি আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের থ্রিল কোয়েস্টের রহস্য ঘেরা এক অজানা যাত্রায়, যেখানে প্রতিটি গল্প এক একটি ধাঁধা, আর প্রতিটি ধাঁধার আড়ালে লুকিয়ে থাকে অচেনা কোনো সত্য। এখানে প্রশ্নই পথ দেখায়, আর উত্তর কখনোই সহজে ধরা দেয় না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন রহস্যের সূত্র। শুরু হচ্ছে আজকের গল্প। দিনটা 1966 সালের সেপ্টেম্বর মাসের একটি গরম দুপুর। কলকাতার ভ্যাপসা গরম, স্যাঁতস্যাঁতে আবহাওয়া আর ট্রাম বাসের অবিশ্রান্ত কোলাহলে যখন প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই ব্যোমকেশের হঠাৎ মনে হলো ওর মগজের কোষগুলোয় কিছুটা সতেজ অক্সিজেনের প্রয়োজন। সত্যান্বেষণের তাড়নায় দিন রাত এক করে ওর শরীরটাও কিছুটা ক্লান্তই ছিল। তাই কোনো এক বিকেলে চায়ের টেবিলে বসে সে হঠাৎই বলে উঠল, কি হে অজিত, বাড়িতে বসে বসে তো অনেক দিন কাটালাম, চলো এবার না হয় একটু ঘুরে আসা যাক। কোথায় যাবে ঠিক করলে? চলো একটু ডুয়ার্সের দিকটা ঘুরে আসা যাক না। এমনিতেই যা গরম পড়েছে, জঙ্গল এবং পাহাড় দুটোই যদি একসাথে পাওয়া যায় তাহলে মন্দ কি বলো? যেমন বলা তেমনি কাজ। কলকাতার এক বড়বাবু স্টেশন মাস্টারের সাথে ব্যোমকেশের বেশ পরিচয় ছিল, তাই টিকিটটা একদিনে পেতে সেই রকম অসুবিধা হয়নি। পরের দিনই শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে আমরা চেপে বসলাম। সারা রাত ট্রেনের চাকার খটখট শব্দ আর জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলল। ভোরের আলো যখন ফুটল, তখন জানালার বাইরে তাকাতেই আমার চোখ জুড়িয়ে গেল। কলকাতার সেই চুনবালি খসা দেওয়াল আর ধোঁয়াটে আকাশের বদলে চারিদিকে এখন শুধু সবুজ আর সবুজ। পাহাড়ের কোল ঘেঁষে কুয়াশার চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইন আর শাল গাছের জঙ্গল। শিলিগুড়ি স্টেশনে নেমে যখন আমরা মালবাজারের উদ্দেশ্যে একটা ছোট গাড়ি ভাড়া করলুম, তখন থেকেই ডুয়ার্সের আসল রূপ আমাদের গ্রাস করতে শুরু করেছে। তিস্তার ওপর দিয়ে যাওয়ার সময় কনকনে ঠান্ডা বাতাস আমাদের মন ছুঁয়ে গেল। ব্যোমকেশ জানালার কাঁচ নামিয়ে দিয়ে চোখ বন্ধ করে সেই পাহাড়ি হাওয়ার আস্বাদ নিচ্ছিল। ওর মুখের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গিয়েছে। মালবাজারের কাছে যে ছোট সরকারি বাংলোটায় আমরা এসে উঠলাম, তার চারপাশটা যেন কোনো নিপুণ শিল্পীর ক্যানভাস। ওপরে মেঘে ঢাকা তামাটে আকাশ, আর নিচে মাইলের পর মাইল জুড়ে সবুজ চা বাগান। উদ্দেশ্য ছিল নিছকই বিশ্রাম এবং ডুয়ার্সের জঙ্গল আর চা বাগানের শান্ত পরিবেশের মধ্যে কিছুদিন কাটানো। প্রথম দিন সেই ছোট বাংলোটায় বেশ আয়েশ করেই আরামের সাথে দিনটা কাটল। ব্যোমকেশ যে এখানে এসে উঠেছে সে খবর মোটামুটি কাছাকাছি বড় সাহেবদের কাছে পৌঁছে গিয়েছে। কাল বিকেলের দিকে আমরা দুইজন পায়ে হেঁটে আশেপাশের দৃশ্য উপভোগ করতে বের হয়েছিলাম। রাতে জঙ্গলের বনমোরগের মাংস সহযোগে গরম ধোঁয়া ওঠা ভাতটা বেশ তৃপ্তি করেই খেলাম। সত্যি এই ছুটিখানার বেশ দরকার ছিল, শরীর মন যেন জুড়িয়ে যায়। পরের দিন সকালের দিকে আমরা দুজনে বারান্দায় আরাম কেদারায় বসে চা খাচ্ছিলাম। দূর পাহাড়ের গায়ে মেঘের দল অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছিল, আর মাঝে মাঝেই ঝিরঝির করে নামছিল পাহাড়ি এক পশলা বৃষ্টি। কলকাতার সেই কোলাহল থেকে অনেক দূরে এই নির্জনতা আমাদের বেশ উপকারেই আসছিল। কিন্তু কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। যার নাম সত্যান্বেষী তার কপালে বিশ্রামের অবকাশ কোথায়? সেই দিন আমরা যখন দ্বিতীয়বার চায়ের কাপে চুমুক দিতে যাব, ঠিক তখনই একটি ধুলো মাখা পুরনো অ্যাম্বাসেডর গাড়ি এসে বাংলোর সামনে থামল। সময় তখন কটা হবে? ওই বেলা 11টার কাছাকাছি। এখানে যে আমরা আছি তা বেশি লোক জানার কথাই নয়। তাহলে এখানে আমাদের সঙ্গে দেখা করতে এলো কে? ডুয়ার্সের এই নির্জন রাস্তায় সাধারণ মানুষের যাতায়াতটা কম,
তাই গাড়ির আওয়াজ শুনতেই আমি আর ব্যোমকেশ দুজনেই উৎসুক হয়ে তাকালাম। গাড়ি থেকে নেমে এলেন এক প্রৌঢ় ভদ্রলোক। ওর পরনে ধুতি আর কোট, চোখে মোটা কাঁচের চশমা। ভদ্রলোকের চোখে মুখে এক গভীর উৎকণ্ঠা এবং ক্লান্তির ছাপটাও স্পষ্ট, যেন কোনো বড় বিপদের বোঝা মাথায় নিয়ে তিনি আমাদের সন্ধান করতে এসেছেন। বারান্দায় এসে তিনি হাত জোড় করে কাঁপা কাঁপা গলায় বললেন, আগে আগে আপনি কি সত্যান্বেষী ব্যোমকেশবাবু? নমস্কার, আমার নাম ভৈরব প্রসাদ। আমি এই পাশের শালবনী চা বাগানের পুরনো দেওয়ান। আমাদের এইখানকার থানার ওসি, এই ইন্সপেক্টর তরফদার, ওনার কাছ থেকেই আপনার কথা জেনেছি। আপনি যে এখানে এসেছেন তিনিই আমাকে জানান। তাই তাই আমি আর দেরি না করে এই হন্তদন্ত হয়ে আপনার কাছে ছুটে এসেছি। মানে খুব বিপদে আছি আর কি। ব্যোমকেশ চায়ের কাপটা নামিয়ে রেখে শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো। ওর মুখের রেখাগুলো এক নিমেষে গম্ভীর হয়ে উঠল। সে বলল, আসুন ভৈরববাবু, এই মেঘলা সকালে শালবনী থেকে এত দূর কি প্রয়োজনে এলেন? বসুন, অতক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আমায় লজ্জা দেবেন না। বেয়ারাকে চা দিতে বলি? ভৈরববাবু একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের উল্টো দিকের চেয়ারটায় বসলেন। পকেট থেকে রুমাল বের করে কপালটা মুছে বললেন, না, চা আমি একদমই খাই না। আসলে আমাদের কারবার সবসময় চা পাতা নিয়ে, তো তাই হয়তো জিনিসটার গন্ধই আমার ভালো লাগে না। আর চায়ের নেশা আমার একদমই নেই ব্যোমকেশবাবু। তবে যেটার জন্য আমার এখানে আসা সেটা আপনাকে আগে বলি। আমাদের চা বাগানের মালিক বিখ্যাত রণজিৎ সিংহবাবু আর নেই। গত পরশু রাতে ওনার নিজের আঁকার ঘরের ভেতর আকস্মিক মৃত্যু ঘটেছে। আমাদের ডাক্তারবাবু এবং ওই মালবাজার থেকে আসা সরকারি চিকিৎসক পরীক্ষা করে বলেছেন অতিরিক্ত মদ্যপানজনিত কারণেই নাকি ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল। কিন্তু ভৈরববাবু থামলেন একটু। ওর চোখ দুটো চঞ্চল হয়ে উঠল, যেন কোনো এক অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। কিন্তু আপনার মনে কোনো সন্দেহ আছে, তাই তো? ব্যোমকেশ চুরুটটা বের করতে করতে জিজ্ঞেস করল। ওর চোখের কোণে সেই চেনা শিকারির চাহনিটা ফুটে উঠেছে। মানে আগে 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 হ্যাঁ ব্যোমকেশবাবু, তা একটু আছে বই কি। ভৈরববাবু গলার স্বর আরও নামিয়ে নিলেন, যাতে আশেপাশের কোনো কাজের লোক ওই কথা শুনতে না পায়। তিনি ফিসফিস করে বললেন, আগে এই রণজিৎ বাবু শুধু বড় লোকই ছিলেন না, তিনি একজন উঁচু দরের চিত্রশিল্পীও ছিলেন। ওনার বাংলোর পাশে একটা আলাদা দোতলা বাড়ি আছে যার নাম রংমহল। সেখানে উনি একাকী বসে ছবি টবি আঁকতেন। মৃত্যুর রাতেও উনি ওনার ওই প্রিয় রংমহলে একটা বড় তৈলচিত্রের মধ্যে এই শেষ তুলির টানটা দিচ্ছিলেন। ঘরটা ভেতর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল। পরদিন সকালে দরজা ভেঙে ওনার মৃতদেহ উদ্ধার করা হয়। চিকিৎসকেরা যাই বলুন না কেন, আমার কিন্তু মনে হচ্ছে ওনার মৃত্যুর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। আর আর ওনার মৃত্যুর পর থেকেই ওনার উইলের খসড়া সংক্রান্ত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র আলমারি থেকেও গায়েব হয়ে গেছে। হ্যাঁ ব্যোমকেশবাবু, তাই বলছিলাম আপনি কি একবার শালবনী বাংলোয় যাবেন? মানে আমার মন বলছে সেখানে কোনো কোনো একটা বড় সড়ো খেলা চলছে। আপনি যদি চান দয়া করে। ব্যোমকেশ নিজের ধরানো একটা সিগারেটের ধোঁয়া ছাড়ল। ডুয়ার্সের এই নির্জন চা বাগানের প্রেক্ষাপটে একটি বন্ধ ঘরের ভেতরের রহস্যময় মৃত্যু ওর মতো সত্যান্বেষীর মনকেও নাড়া দিয়েছে তা বুঝতে পারলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, কি হে অজিত, ডুয়ার্সের জঙ্গল আর বন্য প্রাণী তো সেইভাবে দেখাই হলো না।
তবে একটু মানুষের মনের ভেতরে প্রবেশ করা যাক। রণজিৎবাবুর মৃত্যুটা যদি সাধারণভাবে না হয়ে থাকে, তবে তার উপযুক্ত সত্য খুঁজে বার করাটা আমার কর্তব্য বলে আমি মনে করি। আর ভৈরববাবুর কথা শুনে তো মনে হচ্ছে কেসটা বেশ জাঁকালো, তাই তৈরি হয় না, বুঝলে? আমি সানন্দে রাজি হলাম। ঘরের ভেতর গিয়ে আমরা দ্রুত জামা কাপড় বদলে তৈরি হয়ে নিলাম। ডায়েরি আর কলমটা পকেটে পুড়ে নিতে ভুললাম না। আমরা দুইজন ভৈরববাবুর গাড়িতে চড়ে শালবনী চা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে যেতে যেতে তিনি আমাদের সিংহবাড়ির অভ্যন্তরীণ খবরাখবর দিতে লাগলেন। রণজিৎ সিংহ মহাশয়ের বয়স হয়েছিল বছর 55। তিনি যেমন রসিক মানুষ ছিলেন, তেমনই ছিলেন জেদি। বছর 3 আগে তিনি সুমিত্রা দেবী নামী এক সুন্দরী ও বিলাসী তরুণীকে বিবাহ করেন। এই বিবাহ নিয়ে বাগানে অনেক গুঞ্জন ছিল, কারণ সুমিত্রা দেবীর বয়স রণজিৎবাবুর চেয়ে প্রায় অর্ধেক। এছাড়া বাড়িতে আছেন বিকাশবাবু, রণজিৎবাবুর সহকারী চিত্রশিল্পী, আর তিনি অত্যন্ত অন্তর্মুখী মানুষ। রণজিৎবাবুর ছবি আঁকার রং তৈরি করা এবং ক্যানভাস প্রস্তুত করার সময় সমস্ত দায়িত্ব ওনারই ছিল। এছাড়া ভৈরববাবু আমাদের এই বংশের ইতিহাস সম্পর্কেও কিছু কিছু বর্ণনা দিলেন। সেই সব শুনে বেশ ভালোই হলো, কারণ আমার লেখার সময় এই সমস্ত তথ্য অবশ্যই কাজে লেগে যাবে। আমাদের গাড়ি এবার জঙ্গলের রাস্তা ছেড়ে তখন কাঁচা রাস্তায় উঠে এসেছে এবং আশেপাশের ফাঁকা জমিগুলো পেরোনোর সাথে সাথেই শুরু হলো সারি সারি চায়ের বাগান। গাড়ি যখন চা বাগানের মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকলো, তখন চারিদিকের সবুজ প্রকৃতি দেখেও আমার মনটা এক অজ্ঞাত প্রশান্তিতে ভরে উঠল। মাইলের পর মাইল বিস্তৃত সবুজ চা গাছ, আর তারই মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে লাল মাটির রাস্তা, এবং বাগানের ঠিক মাঝখানে অবস্থিত একটি বড় ধরনের বাংলো। এই সমস্ত বাংলোগুলো একসময় ইংরেজ সাহেবদের থাকা জায়গা ছিল, তবে দেশ স্বাধীন হওয়ার পর বড় বড় চা বাগানের বাবুরা এগুলো কিনে নেয় এবং বহাল তবিয়তে নিজেদের চা বাগানের ব্যবস্থা পরিচালনা করে। কাছে যেতেই আমার চোখে পড়ল ব্রিটিশ আমলের তৈরি কাঠের কারুকার্য খচিত 2 তলা বাংলো। চারিদিকে বড় বড় পাইন আর ইউক্যালিপটাস গাছ, কিন্তু বাংলোর চারপাশের বাতাস যেন এক অদ্ভুত বিষণ্ণতায় ভারী হয়ে আছে। দূরে কোথাও কোথাও চা শ্রমিকদের কাজ করতে দেখা যাচ্ছিল। আমরা গাড়ি থেকে নামতেই বাংলোর বারান্দায় এসে দাঁড়ালেন এক তরুণী। পরনে দামি সাদা সিল্কের শাড়ি। ওনার চেহারায় এক আভিজাত্য এবং তীব্র ঔদ্ধত্যের ছাপ স্পষ্ট। সব থেকে অবাক লাগলো একটা জিনিস, তা হলো হাতের আঙুলে রয়েছে একটা দামি হীরের আংটি, যা চকচক করছিল। ভৈরববাবু আমাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। আরে আসুন ব্যোমকেশবাবু, আসুন আসুন। ব্যোমকেশবাবু, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন রণজিৎ বাবুর স্ত্রী সুমিত্রা দেবী। আর সুমিত্রা দেবী ইনি হলেন একজন বিখ্যাত ডিটেকটিভ, আর উনি হলেন অজিত বাবু, উনি পেশায় একজন লেখক। সুমিত্রা দেবী আমাদের দেখে ভ্রুকুঁচকে অত্যন্ত কড়া গলায় ভৈরববাবুকে বললেন, দেওয়ানজি, যখন ডাক্তাররা বলেই দিয়েছেন ওনার মৃত্যু স্ট্রোকে হয়েছে, তখন কলকাতা থেকে গোয়েন্দা ভদ্রলোকদের ডেকে আনার কি প্রয়োজন ছিল? ওনার মৃতদেহ সৎকারের ব্যবস্থা না করে এসব করার মানে কি? বাড়ির ভেতরে পুলিশ গোয়েন্দার আনাগোনা আমি একদম পছন্দ করি না। এতে পরিবারের মান সম্মানে আঘাত লাগে, আর সেটা আমি বরদাস্ত করব না। ব্যোমকেশ সোজা সুমিত্রা দেবীর চোখের দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে সেই স্মিত অথচ ধারালো হাসি ফুটিয়ে বলল, কিছু মনে করবেন না সুমিত্রা দেবী, আমরা কোনো পুলিশ নই, সত্যের সন্ধান করতে এসেছি। যদি আপনার স্বামীর মৃত্যু স্বাভাবিকই হয়ে থাকে, তবে আমাদের তদন্তে আপত্তি কোথায়? এতে আপনার ভয়ের তো কিছু নেই। আর আমি মনে করি, যে সত্য মানুষের উপকার করে, সেই সত্যকে আড়াল করার চেষ্টা না করাই বুদ্ধিমানের কাজ। ব্যোমকেশের সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ চাহনির সামনে সুমিত্রা দেবী কেমন যেন একটু থতমত খেয়ে গেলেন। ওনার ফর্সা মুখটা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তিনি আর কোনো কথা না বাড়িয়ে গটগট করে ভেতরের ঘরে চলে গেলেন। আর ওনার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ব্যোমকেশ মৃদু স্বরে আমাকে বলল, বুঝলে অজিত, রূপ আছে বটে,
কিন্তু মনে শান্তি নেই। চলো বাড়ির ভেতরে যাওয়া যাক। চলুন ভৈরববাবু, আপনার মালকিনের থেকে যে খুব বেশি সাহায্য মিলবে না সেটা এখন থেকেই আন্দাজ করতে পারছি। ভৈরববাবু এবার আমাদের বাংলোর পেছনের বাগানের দিকে নিয়ে গেলেন, যেখানে রং বেরঙের বহু ফুলের গাছের সমারোহ চোখে পড়ল আমাদের। আর নুড়ি পাথর বেছানো পথ পেরিয়ে যেতেই সামনে পড়ল একটি দোতলা বাড়ি। বাড়িটা যে অত্যন্ত শৌখিনভাবে তৈরি সেটা তার সাজসজ্জায় বেশ ধরা পড়ছে, এবং সেই বাড়ির নাম ফলকে বড় বড় করে লেখা রয়েছে রংমহল। বাড়িটির চারপাশ একদম নিস্তব্ধ। ভৈরববাবুর কাছে শুনলাম দোতলার সেই আঁকার ঘরটি সিল করা হয়নি, কারণ পুলিশ এটাকে দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যুই ধরে নিয়েছিল। আমরা যখন বাড়িটির সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম তখন আমাদের সাথে দেখা হলো এক যুবকের। তার পরনে একটা রং মাখা পুরনো কোট এবং অ্যাপ্রন, হাতে কিছু তুলি আর রঙের বাটি। যুবকের চোখ দুটি কেমন যেন নিষ্প্রাণ, যেন বহু রাত ওর চোখে ঘুম নেই। ওর চলাফেরার মধ্যে এক ধরনের দ্বিধা এবং জড়তা স্পষ্ট। ভৈরববাবু বললেন, ইনি হলেন বিকাশ বাবু, রণজিৎ বাবুর সহকারী চিত্রশিল্পী। বিগত 3 বছর ধরে ওনার সাথেই কাজ করছিলেন। ব্যোমকেশ বিকাশবাবুকে দাঁড় করিয়ে তীক্ষ্ণ চোখে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না বিকাশবাবু, আপনাকে এখনই কয়েকটা প্রশ্ন করছি। হ্যাঁ, আশা করি তাতে আপনার কোনো আপত্তি নেই। বিকাশবাবু একটু থতমত খেয়ে গেলেন। ওনার হাতের রঙের বাটিটা সামান্য কেঁপে গেল। তিনি আমতা আমতা করে বললেন, প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, করুন করুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার না মানে একটা কাজ ছিল, তাই। কাজটা না হয় পরে হবে বিকাশবাবু। এবার আপনি বলুন, মৃত্যুর রাতে আপনি কি রণজিৎবাবুর সাথে ছিলেন? শেষ কখন ওনাকে জীবিত দেখেছিলেন? আগে আগে না ব্যোমকেশ বাবু, এই রণজিৎ বাবু যখন ছবি আঁকতেন তখন ওনার ঘরে কারোর প্রবেশ নিষেধ ছিল। উনি একাই রাত জেগে ক্যানভাসে আঁকাআঁকি করতেন। কেউ ওনাকে বিরক্ত করে তা তিনি পছন্দ করতেন না। আসলে আমি এই রাত 9টা নাগাদ ওনার রঙের বাটিগুলো গুছিয়ে দিয়ে এবং নতুন ক্যানভাসটা সেট করে নিজের কোয়ার্টারে চলে যাই। আর আর পরদিন সকালে তো দেওয়ানজির সাথে আমিও দরজা ভাঙার সময় উপস্থিত ছিলাম। দেখুন, ওনার এই আকস্মিক মৃত্যু আমি এখনো বিশ্বাস করতে পারছি না। উনি তো আমার গুরু ছিলেন। ব্যোমকেশ কিছু বলল না, তবে ওর চোখ এড়ালো না যে বিকাশবাবুর কোটের ডান দিকের হাতাতে এক অদ্ভুত গাঢ় সবুজ রঙের দাগ লেগে রয়েছে, যা সাধারণ রঙের মতো দেখাচ্ছে না। ব্যোমকেশ ওর ঘাড়টা সামান্য ঝুঁকিয়ে সেই দাগটা একটু শুঁকে দেখল, তারপর খালি হাসলো একটু। ঠিক আছে বিকাশ, আর কিছু জানার নেই। আমরা এখন রণজিৎবাবুর আঁকার ঘরটা দেখতে চাই। ভৈরববাবুই আমাদের সেই ঘরে নিয়ে যাবেন। আমরা ওপরে উঠে রণজিৎবাবুর সেই বন্ধ আঁকার ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমাদের নাকে এলো তারপিন তেল, শুকিয়ে যাওয়া রং, মদের গন্ধ এবং পোড়া কাঠের এক মিশ্র কটু গন্ধ। ঘরটি বেশ বড়, চারিদিকের দেওয়ালে নানা রকমের অসমাপ্ত ছবি টাঙানো। মাঝখানে একটি কাঠের বড় ইজেল দাঁড়িয়ে, যার ওপর রাখা আছে সেই সুবিশাল তৈলচিত্রটি। ছবিটির মাঝখানের অংশে আঁকা আছে এক অদ্ভুত সুন্দর রাজপ্রাসাদ, কিন্তু ছবির একদিকের কোণটা আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছে। ইজেলের ঠিক নিচেই মেঝেতে পড়ে আছে একটি উল্টে যাওয়া ছোট টেবিল। টেবিলের ওপর রাখা লাল এবং সবুজ রঙের বাটি দুটি মেঝেতে পড়ে রঙগুলো শুকিয়ে জমাট বেঁধে গিয়েছে। মেঝেতে একপাশে এখনও রণজিৎবাবুর ব্যবহৃত বড় ইজি চেয়ারটি উল্টে পড়ে আছে। ওর ছটফটানির চিহ্ন ঘরের প্রত্যেকটি আসবাবে সুস্পষ্ট। বুঝলে অজিত, প্রমাণ খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম, কিন্তু আমার অনুমান সঠিক কিনা সেটা একবার যাচাই করে দেখতে হবে। কথাটা বলেই ব্যোমকেশ ঘরের চারপাশটা খুব খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো।
সে প্রথমে জানালার কাছে গেল। জানলাটি খোলা ছিল এবং বাইরে থেকে চা বাগানের সবুজ পাতাগুলো ঘরের ভেতরে উঁকি দিচ্ছিল। জানলার কাঠের ফ্রেমে হাত দিয়ে ব্যোমকেশ বলল, অজিত, কাল রাত্রে তো এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, অথচ জানলার এই দিকটা শুকিয়ে গেছে। এর মানে মৃত্যুর ঠিক আগে বা পরে রণজিৎ বাবুর আঁকার ঘরের এই জানলাটি খোলা হয়েছিল। এরপর ব্যোমকেশ মেঝেতে নিচু হয়ে বসল, ইজেলের ঠিক পাশে। যেখানে টেবিলটি উল্টে পড়েছিল সেখানকার ধুলোর ওপর এক অদ্ভুত কালচে দাগ লেগে রয়েছে। সে আবিষ্কার করল সেটা। ব্যোমকেশ মেঝের ওপর থেকে খুব ছোট একটা জিনিস 2 আঙুল দিয়ে তুলে নিল। আমি কাছে গিয়ে দেখলাম ওটা একটি নকল দাড়ির অংশ। ব্যোমকেশ ওটা সাবধানে নিজের ছোট বাক্সে রেখে দিল। ওর মুখে তখন খেলা করছে এক রহস্যময় তৃপ্তির হাসি। সে উঠে দাঁড়িয়ে ইজেলের ওপর রাখা তুলি রাখার পাত্রটির দিকে তাকালো। সেখানে বেশ কয়েকটি তুলি রাখা ছিল। ব্যোমকেশ একে একে তুলিগুলো পরীক্ষা করতে করতে একটি বড় এবং দামি তুলি তুলে নিল। তুলিটির পেছনের কাঠের অংশটিতে মানুষের দাঁতের কামড়ের গভীর দাগ স্পষ্ট। ব্যোমকেশ দেওয়ানজির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ভৈরববাবু, রণজিৎ বাবুর কি ছবি আঁকার সময় তুলির পেছনটা কামড়ানোর কোনো অভ্যাস ছিল? ভৈরববাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, ওনারই একটা মস্ত বড় বদভ্যাস ছিল। এই যখনই উনি গভীর ভাবনায় মগ্ন হয়ে যেতেন, এই তখনই নিজের অজান্তেই এই তুলির পেছনের অংশটা এই দাঁত দিয়ে কামড়াতেন। ওনার সমস্ত তুলির পেছনেই এমন দাগ পাবেন। ব্যোমকেশ তুলিটির পেছনের সেই কামড়ের অংশে হাত দিল। সেখানে কেমন একটা চটচটে ধূসর রঙের আস্তরণ লেগেছিল। সে তুলিটি নাকের কাছে নিয়ে শুঁকল এবং ওর চোখ দুটি হঠাৎ চিলির মতো তীক্ষ্ণ হয়ে উঠল। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অজিত, চিকিৎসকেরা যে যাই বলুক না কেন, রণজিৎ বাবু স্ট্রোকে মারা যাননি। ওনার মৃত্যুর কারণ লুকিয়ে আছে এই তুলির পেছনে। ওনার এই পরিচিত অভ্যাসকেই হাতিয়ার করেছে খুনি। এই চটচটে আস্তরণটি আসলে এক বিরল উদ্ভিজ্জ বিষ, যা লালার সাথে মিশলে মুহূর্তে মানুষের শরীরকে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড করে দেয়। মানুষ চিৎকার করার সুযোগও পায় না। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। এই নির্জন চা বাগানের আঁকার ঘরের ভেতরে এত বড় এক খুনের ছক। ব্যোমকেশ তুলিটি সাবধানে রুমালে জড়িয়ে ওর পকেটে রাখল। পরে ব্যোমকেশ সেই দিনই তুলিটিকে পরীক্ষা করতে পাঠিয়ে দেয় এবং সেই তুলির পেছনের কামড়ানো অংশতে সত্যি সত্যি বিষের অস্তিত্ব প্রমাণিত হয়। আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই মুহূর্তে জানলার বাইরে বাগানের কুলিদের বস্তি থেকে এক অদ্ভুত শোরগোল শোনা গেল। ভৈরববাবু জানলা দিয়ে তাকিয়ে বললেন, একটা ঝামেলা হচ্ছে মনে হয়। আবার কি হলো বস্তিতে? এই জানে বাবা। জানেন ব্যোমকেশ বাবু, এই ইদানিং ওখানে কিছু নতুন কুলি এসে জুটেছে, যারা সারাদিন এই মদ টদ খেয়ে নিজেদের মধ্যে কলহ বিবাদ করে। মাঝে মাঝে সেই বিবাদ মারামারিতেও পরিণত হয়ে যায়। সেরকমই কিছু একটা হবে মনে হচ্ছে। ব্যোমকেশ জানলার বাইরে সেই শোরগোলের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণের সিগারেটের ধোঁয়া তখন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ডুয়ার্সের এই শান্ত সবুজ অরণ্যের আড়ালে কি লুকিয়ে আছে? কেই বা খুন করল রণজিৎ বাবুকে? এই সকল প্রশ্নের উত্তর কি খুঁজে বার করতে পারবে আমার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, চা বাগানের আবহাওয়া তখন একটু যেন বেশি থমথমে মনে হলো আমার। আসলে এই সমস্ত চা বাগানগুলিতে শ্রমিকরা কাজ না করলে তখন এই পুরো বিস্তৃত চা বাগানটি শুনশান এবং অদ্ভুত নীরব মনে হয়। আজ আকাশে তেমন একটা রোদ নেই। পাহাড়ের কোল ঘেঁষে কুয়াশার চাদর যেন নেমে আসছিল চা বাগানের বুক ছিঁড়ে এবং সামান্য দূরের পাইন গাছগুলোকেও
অস্পষ্ট মায়াময় লাগছিল। এ যেন অদ্ভুত এক জগতে এসে পড়েছি আমরা। আমার আর ব্যোমকেশের জন্য বাংলোর দোতলার একটি বড় ঘর বরাদ্দ করা হয়েছিল। আর সেই ঘরে যখন আমরা দুইজন আরাম কেদারায় বসে এটা ওটা নিয়ে আলোচনা করছি, তখন বাড়ির এক চাকর এসে গরম চা এবং এগ টোস্ট দিয়ে গেল। ব্যোমকেশ বেয়ারার দেওয়া সেই চায়ের কাপের একটা তুলে নিয়ে তাতে চুমুক দিল। ওর চোখ দুটি তখন জানলার বাইরে কুয়াশার দিকে নিবদ্ধ। আমি ওর এই ভাবনাখানা চিনি। যখন ওর মাথায় কিছু একটা চিন্তা চলে তখন সে এমনই স্তব্ধ হয়ে যায়। সত্যি কথা বলতে আমাদের মনের ভেতরের রহস্যের মেঘ তখনও কাটেনি। ওর এইরূপ অবস্থা বুঝে আমি নীরবতা ভেঙে বললাম, কি ভাইয়া, এত কি চিন্তা করছো? কাল তো তুমি একটা মোক্ষম ক্লু আবিষ্কার করেছো এই কেস সম্পর্কে, তাহলে এত কিসের চিন্তা? আর ব্যাপারটা বড়ই অদ্ভুত যে তুলির শেষ প্রান্তে বিষ লাগিয়ে মানুষের বদভ্যাসের সুযোগ নিয়ে এই কাজটা করা হয়েছে। আমার মনে হয় এই সবটা কোনো শিক্ষিত লোকেরই পাকা মস্তিষ্কের কাজ, জানো। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, যে মেঝেতে যে চুলটা আমরা আবিষ্কার করলাম ওটা কার? ওটা কি এই বাড়িরই কারো? ব্যোমকেশ নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে একটা দীর্ঘ সুখ টান দিল। তারপর এক রাশ ধোঁয়া ছেড়ে এসে বলল, অজিত, এতগুলো প্রশ্ন একসাথে করলে কেমন করে হবে বলো তুমি? একটা একটা করে এগোনোর চেষ্টা করো, দেখবে সব মাথায় ঢুকবে। তবে আমার মনেও যে তোমার মতো এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে না সেটা বলবো না, কিন্তু তবে আমার বিশ্বাস বিষের উৎসটাই এই মামলার সব থেকে বড় ক্লু হতে চলেছে। আমি পরীক্ষা করে দেখেছি, এই বিষ কোনো সাধারণ উদ্ভিজ্জ বিষ নয়। পক্ষাঘাত সৃষ্টিকারী এই বিরল বিষ সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না। এগুলো মূলত পাওয়া যায় পূর্ব আফ্রিকায়, এবং এই বাড়ির কারো পক্ষে এই বিষ পাওয়া প্রায় অসম্ভব। হয়তো এর ঘটনার পেছনে এমন একজন মানুষের হাত আছে যার ভালোই নেশা করার অভ্যাস আছে, কারণ কোনো নেশাগ্রস্ত ব্যক্তিরাই জানে এই জিনিসের হদিশ। আর বিকাশবাবু লোকটাকে আমার কেমন জানি না সন্দেহজনক বলে মনে হলো। কাল ওনার কোটের হাতায় যে সবুজ কেমিক্যালের দাগ আমি দেখেছি তা আশা করি কোনো সাধারণ জল রং বা তেল রং নয়, ওটি একটি রাসায়নিক। তবে একটা খটকা থেকেই যায়, বিকাশবাবু কি নিজের বুদ্ধিতে এই কাজ করেছেন, নাকি ওনার পেছনে কোনো অদৃশ্য লোক রয়েছে যে এই কাজ অন্য কাউকে দিয়ে করিয়েছে? তুমি প্রথম থেকেই বিকাশবাবুকে সন্দেহ করছো কেন, সেটা কি জানতে পারি? দেখো, খুন করা বা তুলিতে বিষ লাগিয়ে রাখার সুযোগ সব থেকে বেশি ছিল বিকাশবাবুর। আর ভদ্রলোক তো নিজেই স্বীকার করেছেন যে উনি আঁকার আগে সমস্ত সামগ্রী গুছিয়ে নিতেন, সুতরাং ওনার জন্য এই কাজ সহজ হলেও হতে পারে। ব্যোমকেশের কথাটা শেষ হবে এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল মৃদু। ভেতরে প্রবেশ করলেন আমাদের অত্যন্ত পরিচিত ভৈরব প্রসাদবাবু। ওনার হাতে তখন দেখা মিলছে চামড়ার একটি পুরনো ফাইল। ওনার মুখ তখন ফ্যাকাশে, চোখ দুটি আজ ভারী চঞ্চল বলে মনে হলো। তিনি প্রথমে ঘরে ঢুকে দরজাটি ভালো করে বন্ধ করে দিলেন। ব্যোমকেশ ওনার দিকে তাকিয়ে সরাসরি বলল, আসুন ভৈরববাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কিছু আমাদের জানাতে চান, তাই তো? কিছু জিনিস আপনি আমার থেকে গোপনে রেখেছিলেন, তাই তো? বলুন বলুন, নতুন কোনো ক্লু পেলে সেটা আমাদের সকলের জন্যই ভালো। এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য হবে। অজিত, জানলাটা একটু ভিজিয়ে দাও তো। আমি উঠে গিয়ে জানলা দিয়ে এলাম। ভৈরববাবু ততক্ষণে আমাদের টেবিলের পাশের একটি আরাম কেদারায় বসেছেন। তারপর নিজের গলার স্বরটা যতটা নিচু করা যায় সেই ক্ষীণ স্বরে বললেন, ব্যোমকেশবাবু, বলছিলাম আমি একটা মহা বিপদে পড়েছি। আজ সকালে সুমিত্রা দেবী আমাকে ওনার ঘরে ডেকেছিলেন। তিনি আমাকে হুকুম দিয়েছেন রণজিৎ সিংহবাবুর ব্যক্তিগত আলমারির ভেতর থেকে উইলের খসড়া আর বাগানের দলিল সংক্রান্ত সমস্ত নথিপত্র যেন আমি আজ রাতের মধ্যেই ওনার হাতে তুলে দিই।
তিনি আরো বলেন, যদি আমি এই কাজ না করি তবে উনি আমাকে কাজ থেকে বরখাস্ত করে এখান থেকে তাড়িয়ে দেবেন। কি করি বলুন তো এখন ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ একমুখ হাসি হাসি ভাব করে বলল, উইলের নথিপত্র নিয়ে ওনার এত তাড়াহুড়ো কেন ভৈরববাবু? সুমিত্রা দেবীই তো আশা করি রণজিৎবাবুর মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালকিন। উনি কি কিছুর ভয় পাচ্ছেন? সবটা আমায় খুলে বলুন তো। ভদ্রলোক এবার দেখলাম মাথা নিচু করে খানিকক্ষণ কিছু একটা ভাবলেন, তারপর আমতা আমতা করে বললেন, আগে ব্যোমকেশ বাবু, মানে একটা একটা সত্য কথা আমি আপনার থেকে গোপন করেছি, অপরাধ নেবেন না। মানে আর এখন যদি সেটা আমি আপনার কাছে না বলি তবে তা আমার পাপ হবে ব্যোমকেশ বাবু। আসলে আসলে রণজিৎ বাবুর মৃত্যুর কিছুদিন আগেই উনি সুমিত্রা দেবীর অতিরিক্ত বিলাসী জীবনযাপন এবং ওনার চালচলন একদম পছন্দ করতেন না। তাই রণজিৎ বাবু গোপনে ওনার জমি সংক্রান্ত দলিলের জন্য একটা খসড়া উইল তৈরি করেছিলেন, যাতে সুমিত্রা দেবী সম্পত্তির কেবল সামান্যতম অংশই পান এবং বাকি সিংহভাগ অংশ যেন এই বাগানের শ্রমিকদের কল্যাণের তহবিলে যায়। এই খসড়াটি আমি তৈরি করেছিলাম, মানে রণজিৎ বাবুর হুকুমেই। আর আমার বিশ্বাস সুমিত্রা দেবী কোনোভাবে ওই উইলের খবর জেনে গিয়েছেন, তাই মনে হয় এত তাড়াহুড়ো করছেন। ওনার কথাটা শুনে ব্যোমকেশ একটু ঝুঁকে বসল, তারপর ওর চাউনি ভৈরববাবুর মুখের ওপর স্থির করল। সে এবার খানিক জোরের সঙ্গেই বলল, ভৈরববাবু, সুমিত্রা দেবী একাকী এই বিশাল সম্পত্তির নথিপত্র গায়েব করার সাহস পাবেন না যদি না ওনার পেছনে অন্য কোনো মানুষের সমর্থন থাকে। এত বড় সম্পত্তি ওনার জন্য একা দেখভাল করা অসম্ভব। কেউ না কেউ আছে এর পেছনে, আশা করি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনার সাথে ওই মহিলার সম্পর্কটা ঠিক কেমন? ব্যোমকেশের এই আকস্মিক এবং ধারালো প্রশ্নে ভৈরববাবু চমকে উঠলেন। ওনার মুখ তখন যেন কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। কেন জানি না তিনি বোকা বোকা স্বরে বললেন, মানে আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? আমি তো ওনার বাবার বয়সী, ওর সাথে সম্পর্ক ছি 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 ছি, আমি জীবনে স্বপ্নেও কল্পনা করতে পারি না। তার উপর উনি হলেন মালকিন এবং আধুনিক মহিলা। না না ব্যোমকেশ বাবু, আপনি আপনি যা ভাবছেন তেমন কিছু নয়। ব্যোমকেশ এবার একটু হাসি মুখে বলল, আরে, এতে এত ভয় পাবার কিছু নেই। আমি তো আপনার সাথে খানিকটা মশকরা করছিলাম, কিন্তু আমার একটা বিষয়ে বেশ খটকা লাগছে। তা হলো, কাল রাত্রে যখন আমি বাংলোর বাইরে খাওয়া দাওয়ার পর খানিকটা হাঁটতে বের হয়েছিলাম, তখন আমি সুমিত্রা দেবীর ঘরের জানালায় দুজনকে উত্তেজিতভাবে কথা বলতে দেখেছি, এবং তাদের মধ্যে আপনার কণ্ঠস্বর চিনে ফেলাটা আমার পক্ষে খুব সাধারণ ব্যাপার। আপনি এবং সুমিত্রা দেবী দুজনে মিলে কি কথা বলেছিলেন সেটা কি একবার জানতে পারি? আমার ধারণা, রণজিৎবাবুর মৃত্যুর পর সুমিত্রা দেবীকে সাহায্য করলে আপনিও এই বাগানের বড় অংশীদার হতে পারেন, কি তাই তো? আর ওই উইল যে তৈরি হয়েছিল সেটা আপনি ছাড়া কেউ জানতেন না। না ব্যোমকেশ বাবু, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, আমি এর মধ্যে নেই। আর আর আমি কেন ওই দলিল বা নথিপত্র সরাতে যাব বলুন তো? আমি তো নিজে গিয়ে আপনাকে তদন্ত করার ভার দিলুম, তাই না বলুন? কোনো অপরাধী কি সেটা করবে? হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, করে। এর আগেও অনেকে নিজের অপরাধ ঢাকতে আমায় নিজেদের কারসাজির তদন্ত করতে বলে, শেষে নিজেরাই ফেঁসে যায়। এর আগেও বহুবার হয়েছে এমন ঘটনা। কিন্তু ব্যোমকেশ বাবু, আমি আমার মনে রণজিৎ সিংহ বাবুকে হত্যা করতে যাব কেন? আমি তো ওনার নুন খেয়েছি, ওনাকে আমি কিন্তু খুন করিনি ব্যোমকেশ বাবু।
বিশ্বাস করুন, আমার কথাটা আপনি বিশ্বাস করুন, আমি আমি সত্যি কিছু জানি না এই ব্যাপারে। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমি জানি আপনি খুন করেননি ভৈরববাবু, কারণ খুনের পদ্ধতিটি অত্যন্ত বৈজ্ঞানিক এবং চতুর, যা আপনার মতো একজন সাধারণ মানুষের মাথায় আসবে না। তা ভৈরববাবু, একটা কাজ করুন আপনি এখন। সুমিত্রা দেবীকে নিজে গিয়ে স্পষ্ট বলে দিন যে সেই উইল আজ রাতে রংমহলের ঘরেই ওনার হাতে তুলে দেবেন আপনি। আমি খালি দেখতে চাই এই অপরাধের জালে আর কে কে জড়িয়ে আছে। কেসটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। ভৈরববাবু মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওর চলে যাওয়ার পর আমি বললাম, তবে এখন আমাদের কি করণীয়? এখানের কাজ তো মোটামুটি শেষ বলা চলে। না, এখনো শেষ হয়নি। চলো, এখানকার স্থানীয় পুলিশ ইন্সপেক্টর অমল দাস আমার অত্যন্ত পরিচিত। এখানে এসেছি আর ওনার সাথে দেখা করিনি জানলে তিনি আমাকে আস্ত রাখবেন না। চলো, সেই দিক থেকে একটু ঘুরে আসি। আমরা এবার তৈরি হয়ে বেরিয়ে পড়লাম পাশের শালবনী থানার উদ্দেশ্যে। আমি জানি আমার বন্ধুটি মুখে বলছে যে সে ইন্সপেক্টর অমল দাসের সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু আসলেও যাচ্ছে তথ্য সংগ্রহ করতে। এবং আমার বিশ্বাস ওর মাথায় এখনও চলছে এই কেস সম্বন্ধেই নানান প্রশ্ন। আমরা রাস্তায় নেমে একটা ছোট অটোরিকশা ভাড়া করে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। বেশি দূর নয়, প্রায় ওই 15 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম শালবনী থানায়। আমরা সেই থানায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ শুনতে পেলাম, আরে আরে ব্যোমকেশ বাবু যে, আপনি এখানে কি করছেন? কলকাতা থেকে বদলি হবার পর তো আপনার সাথে আর দেখাই হয়নি। তা এইদিকে কিসের জন্য আসা? নতুন কোনো কেস নাকি? আপনাকে খুঁজতেই এই থানায় এসেছি অমলবাবু। সত্যি অনেক দিন পর আপনাকে দেখলাম। আপনি তো দেখছি বেশ বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন। এখানে তো শুনেছি এমনিতেই ক্রাইম কম, তাই আরামেই সময় যায় আশা করছি। আপাত দৃষ্টিতে দেখলে ওটাই মনে হয়, কিন্তু আমরা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে একসাথে কাজ করি। এখানে তো কাঠ চোরাচালান এবং বন্য পশু হত্যা করা এবং তার পাচার করা অনেক চক্র চলে। সেইগুলোর দিকে বেশি নজর দিতে হয়। তার উপর বর্ডার এরিয়া, বুঝতেই পারছেন কতটা বিপদ। কলকাতার মতো চোর ডাকাত গুন্ডা না থাকলেও এইসব কম কি। আপনি যে আমার কথা মনে রেখেছেন এটাই আমার জন্য অনেক। তবে আমি এখানে আপনার সাথে দেখা করতে এসেছি তার কারণ হলো চা বাগানের মালিক রণজিৎ সিংহবাবুর হত্যাকাণ্ড। আপনি কি ওই কেসটা সম্পর্কে কিছু জানেন? আশা করি কেসটা আপনার থানার আন্ডারেই পড়ছে। আমাদের প্রথম কেসটা সাধারণ মৃত্যু বলেই মনে হয়েছিল, তবে এখন কিছু একটা আন্দাজ করতে পেরে আমরা বেশ খানিকটা অগ্রসর হয়েছি। আমাদের সন্দেহ একটা লোকের ওপর আছে। কেসে? আপনি হয়তো জানেন না ব্যোমকেশবাবু, রণজিৎবাবুর একজন সৎ ভাই আছেন যার নাম অমরেশ সিংহ। তিনি বহু বছর ধরে নিখোঁজ ছিলেন। রণজিৎবাবুর সাথে ওনার পৈতৃক সম্পত্তি নিয়ে ওনার তীব্র বিবাদ ছিল এবং অমরেশবাবু একসময় আফ্রিকায় ব্যবসা করতে গিয়েছিল। ওর ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। সে যদি ফিরে এসে থাকে এবং সম্পত্তির লোভে নিজের দাদাকে খুন করে থাকে, আপনি বুঝতে পারছেন তো ব্যোমকেশবাবু? এ তো এক নতুন তথ্য আমি আপনার থেকে পেলাম। বাড়ির দেওয়ান সাহেব ভৈরব প্রসাদ কিন্তু আমাদের এই ব্যাপারে কিচ্ছু জানায়নি। এখন কিন্তু তবে বলা চলে সন্দেহভাজন ব্যক্তিরা কম নয়। প্রায় একসাথে 4 জন লোককে এখন সন্দেহের তালিকায় যোগ করা চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য। আমি এখানেই আসি কয়েকদিন, কেসটা সলভ না হওয়া পর্যন্ত। আচ্ছা তাহলে উঠি, দরকার লাগলে আমি টেলিফোন করে নেব। অজিত, অমলবাবুর টেলিফোন নম্বরটা একটু টুকে নাও তো। যেমন বলা তেমনি কাজ। আমি এবার নিজের ছোট নোট বইটিতে ওনার নাম্বারটি লিখে নিয়ে বেরিয়ে এলাম থানার বাইরে। বড় রাস্তায় যখন উঠতে যাব তার আগেই একটা ঘটনা ঘটে গেল, যার জন্য আমরা একটুকুও প্রস্তুত ছিলাম না। আমরা কথা বলতে বলতে এগোচ্ছি রাস্তা দিয়ে, ঠিক সেই সময় একটা গাড়ির তীব্র ইঞ্জিনের শব্দ কানে এলো আমাদের। আমরা পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেলাম একটা লাল রঙের পুরনো দিনের গাড়ি তীব্র গতিতে এগিয়ে আসছে আমাদের দিকে। আর সেই গাড়ির গতিবেগ এতটাই বেশি
যে আমরা যদি 1 সেকেন্ডও সেখানে দাঁড়াতাম আমাদের প্রাণের তবে কোনো অস্তিত্বই থাকতো না। অজিত, সরে যাও ওখান থেকে। একটা তীব্র চিৎকার শুনতে পেলাম ব্যোমকেশের দিক থেকে। সে আমাকে একটা ধাক্কা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে নিজেও ডিগবাজি খেয়ে পড়ল পাশের রাস্তায়। আর গাড়িটা তখন আমাদের ধাক্কা না মারতে পেরে যেদিক থেকে এসেছিল সোজা তার অপর দিকে তীব্র গতিতে বেরিয়ে গেল। আমি নিজের জামার ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালাম। অজিত, অজিত তুমি ঠিক আছো তো? অজিত, হ্যাঁ, আমি একদম সুস্থ। উফ, তুমি না থাকলে আর কালকের সূর্যখানা দেখতে পেতাম না ভাইয়া। আরে, তোমার হাতখানা তো ছড়ে গিয়েছে ওখানে, হালকা রক্ত জমাট বেঁধে রয়েছে দেখছি। চলো জলদি, ওষুধ দিতে হবে। না না, ওইটুকু চোটে আমার কিচ্ছু হবে না অজিত। চলো বাড়ির দিকে যাওয়া যাক। ওই যে একটা গাড়ি আসছে, ওটাকে দাঁড় করাও। একটা ট্যাক্সি আমাদের সামনে এসে দাঁড়াতেই তাতে আমরা উঠে বসলাম। ব্যোমকেশ তখন বাইরে জানলার দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে বলল, বুঝলে অজিত, এবার থেকে চোখ কান খোলা রাখতে হবে। আমরা যে তদন্তে নেমেছি এটা সাধারণ কোনো কেস নয়। এরা আমাদের মেরে ফেলতে চেয়েছিল। তার মানে বুঝতে পারছো কতটা দূর এরা অগ্রসর হতে পারে? আর এরা বলতে কারা, সেটাই তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই। যদি আবার আমাদের ওপরে এমন প্রাণঘাতী হামলা হয় সেটারই ভয় পাচ্ছি আমি। এই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী যতদিন বেঁচে আছে ততদিন তোমার কেউ কিচ্ছু করতে পারবে না ভাইয়া। চিন্তা করো না। অপরাধ যতই মিথ্যার আশ্রয় নিক, সত্য কখনো চাপা থাকে না। আমি এর বদলা নেবই। চলো এখন ঘরে প্রবেশ করা যাক। আমার বিশ্বাস আমরা কেসটার অনেক কাছে চলে এসেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। ওই ঘটনার পর আমরা যখন ওই বাড়িতে প্রবেশ করলাম তখন প্রায় বেলা দুপুর 3টের কাছাকাছি বাজে। কেন জানি না ব্যোমকেশ আজ আমাদের দুপুরের খাওয়াটা ট্যাক্সি থেকে নামিয়ে রাস্তার এক রেস্তোরাঁয় করে নিতে বলল। ভৈরববাবু আশা করি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন, কিন্তু ওর এইরকম কাজে আমি বেশ অবাকই হলাম। আমরা যখন ঘরে গিয়ে বসেছি তখন ব্যোমকেশকে বেশ চিন্তিত অবস্থায় দেখলাম। আর সেই সময় আমাদের সাথে ঘরে দেখা করতে এলেন ভৈরববাবু। আরে ব্যোমকেশ বাবু, আপনারা কোথায় গিয়েছিলেন? আমি তো আপনাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে রেখেছিলাম। তারপর দেখি যে আপনারা আসছেন না, তাই অনেকক্ষণ অপেক্ষা করে খেয়ে নিলাম। বলছিলাম, আপনারা কি খুব দরকারি কাজে বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, আমার এক বন্ধু ইন্সপেক্টর অমল দাস এখানে পাশের থানায় পোস্টিং আছেন। ভাবলাম এত দূর যখন এসেছি দেখা না করে গেলে চলে কেমন করে, এই আর কি। আর রাস্তায় অজিতের বেশ খিদেও পেয়েছিল, তাই বাইরেই খাবারটা খেয়ে নিলাম। আর ভৈরববাবু একটা কাজ করবেন, আমাদের আজকের রাতের খাবারটা একটু ঘরেই দেবেন। সারাদিন বাইরে থেকে শরীরটা দিচ্ছে না, আর আমায় আজ একটু ভাবতে হবে এই কেসটা সম্বন্ধে। আরে না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই আমি পেয়ারাকে বলে আপনাদের খাবার ঘরেই পৌঁছে দেবো, কেমন? আচ্ছা, বলছিলাম আপনারা ওই কেসটা সম্পর্কে কতটা অগ্রসর হলেন? অনেকটাই হয়েছি, এখন সময়ের অপেক্ষা। আশা করি আর 1-2 দিনের মধ্যেই আমরা সেই অপরাধীকে ধরে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আসি। হ্যাঁ, আমার কিছু কাজ পড়ে আছে, বুঝলেন? আচ্ছা, নমস্কার। বলেই ভদ্রলোক আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কেন জানি না আমার মন বলল উনি আমাদের ঘরে কিছু একটা বলতে এসেছিলেন, কিন্তু অবস্থা বুঝে কথাটা চেপে গেলেন তিনি। তবে উনি বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমাদের ঘরের বাইরে একটি নারী কণ্ঠের ডাক শুনতে পেলাম। ইনি আর কেউ নন, ইনি হলেন সুমিত্রা দেবী। তবে তিনি এত তাড়াতাড়ি ভৈরববাবুর বেরোনোর সঙ্গে সঙ্গেই ঘরে প্রবেশ করলেন দেখে আমার একটা জিনিস নিয়ে বেশ সন্দেহ হলো। তিনি কি আমাদের ঘরে আড়ি পাচ্ছিলেন নাকি? শুনেছিলাম দেওয়ালেরও কান আছে, আর সত্যিই দেখেও নিলাম তিনি ঘরের বাইরে অপেক্ষা করছিলেন যে কখন ভৈরববাবু বেরোবেন এবং সেই মুহূর্তেই তিনি প্রবেশ করবেন। ব্যোমকেশবাবু,
আপনার সাথে আমার কিছু কথা আছে, আশা করি আপনি আমায় বিফল করবেন না। এই কি বলছেন সুমিত্রা দেবী? আপনি তো এই বাড়ির মালকিন, আপনার কথা অমান্য করি কেমন করে বলুন তো? যদি আপনি আমার সাধ্যমতো কাজ বলেন অবশ্যই চেষ্টা করব। ব্যোমকেশবাবু, আপনি যে তদন্তে নেমেছেন সেটা অমূলক, আর ওনার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল। তাই আমি আপনাকে অনুরোধ করব এই তদন্ত আপনি বন্ধ করুন। আর আপনার যা পারিশ্রমিক লাগে বা কত টাকা লাগবে আমায় জানান, আমি সবটাই দেওয়ার ব্যবস্থা করব। আপনি আমার এই কথাটা প্লিজ রাখুন এবং এই সমস্ত কিছু নিয়ে এখান থেকে কলকাতা ফিরে যান, তাতে সবার মঙ্গল। আপনি ভুল লোকের কাছে এসেছেন সুমিত্রা দেবী। আপনি যদি মনে করেন টাকা দিয়ে আপনি আমায় কিনতে পারবেন, সেটা একদম ভুল ভাবনা। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির দাম এতটা কম নয়। যদি কোনো সত্য এখানে আড়াল হয়ে থাকে, আমি তার সমাধান করেই এখান থেকে ফিরে যাব। আমি আপনাকে এত ভালো মুখে কথাগুলো বললাম, সেগুলো আপনার ভালো লাগলো না, তাই তো? ঠিক আছে, এরপর তো আর আমার কিছু করার নেই। আর এই বাড়ি এখন আমার, সুতরাং কে এই বাড়িতে থাকবে অথবা থাকবে না সেটা আমি বুঝবো। সুতরাং আপনাদের আর এই বাড়িতে থাকাটা আমি ঠিক ভালোভাবে দেখছি না। আপনারা যদি কালই... কোনো অসুবিধা নেই, আশা করি কালকের মধ্যে আমার কাজও শেষ হয়ে যাবে, আর আপনার আতিথ্য গ্রহণ করার আমার আর প্রয়োজন হবে না সুমিত্রা দেবী। ধন্যবাদ। উনি ঘর থেকে বেরিয়ে যেতেই আমি ব্যোমকেশের উদ্দেশ্যে বললাম, কি বুঝছো বন্ধু, এ তো বেশ ঘোরালো কেস। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুমি কি কিছু আন্দাজ করতে পেরেছো? দেখো অজিত, সময় এখন উপস্থিত হাতে হাঁড়ি ভাঙার। তবে আমি একটু সময় নেব। এখন সন্দেহের তীর সবার দিকেই, এমনকি ভৈরববাবু এটার সাথে যুক্ত থাকতে পারেন। আমার বিশ্বাস ভদ্রলোক একটু আগে সুমিত্রা দেবী যেটা বলে গেলেন সেটাই বলতে এসেছিলেন, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। তবে এখন তো বলা যায় সন্দেহের তীর সবার দিকেই। বিকাশবাবু তুলি এবং রং দেখভাল করতেন, সুতরাং ওনার কাছে সবথেকে সুযোগটা বেশি ছিল এই খুনটা করার জন্য। অপরদিকে সুমিত্রা দেবী যদি লোভের বশবর্তী হয়ে নিজের স্বামীকে খুন করেন, সেটা ভাবলেও অবাক হব না। 3 নম্বর হলেন ভৈরববাবু নিজে। তিনি হলেন এমন মানুষ যার কাছে উইলের আসল কপিটা রাখা রয়েছে। তিনি সহজেই এই সম্পত্তি হাতাতে পারেন বলে খুনটা উনিও করতে পারেন। তারপর নিজের ওপর থেকে সন্দেহটা সরাবার জন্য হয়তো আমাদেরকে নিজেই এখানে ডেকে নিয়ে এসেছেন। আর সবশেষে বাকি রইল রণজিৎ বাবুর সৎ ভাই অমরেশ সিংহ। তিনিও শত্রুতা এবং সম্পত্তির লোভে নিজের বড় ভাইকে খুন করতেই পারেন। এখানে কোনো সন্দেহই কিন্তু ব্যোমকেশ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অজিত, তুমি এবার একটু মাথাটা ঠান্ডা রেখে বিশ্রাম করো। এত চিন্তা করলে তুমি এবার সত্যান্বেষী হয়ে যাবে, বুঝলে? কথাটা শেষ না হতে ব্যোমকেশ কি যেন একটা মনে এসেছে বলে অতি দ্রুত গিয়ে একটা টেলিফোন করল। তবে সেটা যে পুলিশ অমল দাসকে করেছে সেটা বলতে হয় না। আমি ফোনের ওপারে থাকা কোনো কথাই শুনতে পাইনি, কিন্তু রাতের বেলা যে আমাদের কোথাও একটা বের হতে হবে সেটা বেশ স্পষ্ট শুনতে পেলাম। আমি জানি না ব্যোমকেশ কী করছে বা কী ফন্দি আঁটছে, তবে ও যে সঠিক পথেই হাঁটছে তাতে আমার কোনো সন্দেহই নেই। আর ও হয়তো মনে মনে চ্যালেঞ্জ নিয়েছে যে কেসটা সে কালকের মধ্যেই সমাধান করবে। এখন বাকিটা ক্রমশ প্রকাশ্য। সেই দিন রাতের বেলা আমরা দুইজন তখন বসে বসে কেসটা নিয়ে একটু আলোচনা করছি। এমন সময় বাইরের দরজায় টোকার শব্দ কানে এলো। ব্যোমকেশ দরজা খুলে দিতেই দেখতে পেলাম একজন চাকর। সে হাতে আমাদের রাতের খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ সেই প্লেট সমেত খাবারগুলো নিজের হাতে আমাদের ঘরের টেবিলে রেখে দিল। তারপর একটা সিগারেট ধরিয়ে নিজের ব্যাগটা একটু হাতেরে দেখল। আমি ওর কাণ্ড কারখানা দেখে বেশ অবাক হলাম। সামনে গরম গরম খাবার থাকতে সে খাবার না খেয়ে এসব কী করছে? আমি নিজেই এবার সামনের পাত্রটার ঢাকনা খুলে দেখলাম ভিতরে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর অন্য বাটিতে কষা মাংস দেওয়া হয়েছে। আমি সেইগুলো ধরছি দেখে ব্যোমকেশ আমায় থামিয়ে দিয়ে বলল, সাবধান অজিত, তুমি খাবারগুলো ধরো না, আর ওগুলো যেখানে আছে সেখানেই রেখে দাও। আমরা আজ এই বাড়িতে কোনো খাবার খাবো না। সেটা কেন?
তুমি কি কিছু সন্দেহ করছো? আন্দাজ করতে পারছি, তাই বারণ করলাম। এটা আমার অনুমানও বলতে পারো। ধরো, এটা খাও। এই বলে ব্যোমকেশ নিজের ব্যাগ থেকে হাতড়ে একটা পাউরুটি বের করে আনলো। তারপর সেটা অর্ধেক করে আমার হাতে দিল। আমরা দুইজনে বসে বসে তখন সেই পাউরুটি সহযোগে রাতের খাবারটা সেরে নিলাম। আর ব্যোমকেশ আমায় আগেই বলেছিল রাতে আমাদের বেরোতে হবে, তাই প্রস্তুত থাকতে। ব্যোমকেশের কথা মতো আমিও জামা কাপড় পরে তৈরি হয়ে নিলাম। এখন শুধু বাড়ির সবার ঘুমানোর অপেক্ষা। তারপর আমরা বের হব রাতের নৈশ অভিযানে। সেই কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছে সেটা টের পাইনি আমি। কিন্তু রাত যখন প্রায় 1টার কাছাকাছি ব্যোমকেশের গলা শুনতে পেলাম বেশ অস্পষ্টভাবে। কি হে অজিত, ওঠো ওঠো, অনেক রাত হয়ে গেছে, আর বসে থাকা চলবে না। এতক্ষণে অমলবাবু হয়তো চলে এসেছেন পুলিশের জিপ নিয়ে। ওনাকে এই সময় অপেক্ষা করতে বলা হয়েছিল। ও তুমি? হ্যাঁ, কখন চোটটা লেগে গিয়েছিল ঠিক বুঝতে পারিনি। দাঁড়াও, জামা কাপড় তো পরাই আছে, চোখে একটু জল দিয়ে বেরিয়ে পড়বো, কেমন? তোমাকে নিয়ে আর পারি না। যেমন বলা তেমনি কাজ। আমি খুব তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এলাম ব্যোমকেশের সাথে বাড়ির দোতলার বারান্দায়। এবার আমরা দুইজনেই বারান্দা লাগোয়া একটা মোটা আম গাছের ডাল বেয়ে নিচে নেমে এলাম। তারপর পাঁচিল টপকে পৌঁছে গেলাম বাড়ির ঠিক পেছনের দিকে। এই দিকটা একটা সরু রাস্তা রয়েছে, আর সেইখানেই দাঁড়িয়েছিল আমাদের জিপটা। আমরা গাড়িতে উঠে বসতেই আমাদের গাড়ি শালবনী চা বাগানের পেছনের কুলি বস্তির দিকে রওনা দিল। তখন আমাদের জিপে উপস্থিত আছেন ইন্সপেক্টর অমল দাস এবং ওনার 3 জন সশস্ত্র পুলিশের লোক। ব্যোমকেশের কাছে অবশ্য পিস্তল রয়েছে, তবে সেটার ব্যবহার করতে হবে কি না তাতে আমার বেশ সন্দেহ রয়েছে। এর আগে যতবার এই রাস্তা দিয়ে দুপুরের দিকে চা বাগানের ভিতর দিয়ে গিয়েছি ততবার পরিবেশটা বেশ অলস ছিল। পুরুষ কুলিদের অনেকেই বাগানের কাজ করতে দেখেছি, তবে এখন এই রাতের বেলায় সব দিক নিস্তব্ধ। এই পরিবেশ অনেকটাই অন্যরকম। অমলবাবু, আপনাকে যেটা বলেছিলাম মনে আছে তো? আমরা দুজন, মানে অজিত আর আমি, প্রথমে বস্তিতে প্রবেশ করব, আর আপনারা আমাদের ফলো করবেন। বেগতিক দেখলে আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন, আর গাড়িটা ওই বস্তির থেকে খানিকটা দূরে থামাবেন। এই রাতের বেলাও যদি গাড়ির শব্দ হয় অপরাধীরা সজাগ হয়ে যাবে। তবে আপনাদের জন্য আমার চিন্তা হচ্ছে, আপনারা দয়া করে আমাকে অন্তত সাথে নিন। চিন্তা নেই, আমার কাছে অস্ত্র আছে। আমাদের গাড়ি এবার বস্তির একদম শেষ প্রান্তের একটি ভাঙা চালের ঘরের সামনে এসে দাঁড়ালো। গ্রামে তখন নিশুতি অন্ধকার, কেউ কোথাও নেই। চারিদিকে এতটা নিস্তব্ধ যে একটি পিন ফেলার শব্দ যেন স্পষ্ট শোনা যাবে। দূরে কোথাও ঝিঁঝি পোকা ডেকে চলেছে তখন এক নাগাড়ে। আমরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম বস্তির ভিতরের রাস্তা ধরে। আমি এবং ব্যোমকেশ পেছনে তাকিয়ে দেখে নিলাম অমলবাবু এবং পুলিশের লোক সেইখানে অপেক্ষা করতে লাগলো। আমরা যখন চলছি আমাদের নিজেদের পায়ের শব্দ আমাদের নিজেদের কানে যেন এক অদ্ভুত সুরে বাজছে। খানিকটা পথ হেঁটে আমরা পৌঁছে গেলাম একটি ছোট ভাঙাচোরা ঘরের সামনে। ঘরটির থেকে তীব্র দেশি মদের গন্ধ বের হচ্ছিল। ব্যোমকেশ দরজার চটের পর্দাটি সামান্য সরিয়ে তাকালো ভেতরে। ঘরের মেঝেতে একটা খাটিয়ার ওপর একজন মানুষ শুয়েছিল। ওর পরনে নোংরা ধুতি, মুখে একগাল কাঁচা পাকা দাড়ি। কিন্তু আমি লোকটার হাতের আঙুলগুলো লক্ষ্য করলাম। একজন সাধারণ চা শ্রমিকের হাত যেমন খসখসে আর কালো হয়, এই মানুষের হাতটি কিন্তু তেমন মোটেই ছিল না। ওর ত্বকের রং ছিল বেশ ফর্সা এবং ওর ডান হাতের তর্জনীতে একটা অদ্ভুত দাগ ছিল, যা সম্ভবত কোনো ভারী আংটি পরার কারণে তৈরি হয়েছিল। ব্যোমকেশ ঘরের ভেতরে প্রবেশ করল, তবে ওর পায়ের শব্দে খাটিয়ায় শোয়া মানুষটি ধর্মর করে উঠে বসল। এবার ওর চোখে মুহূর্তের জন্য এক হিংস্র পশুর মতো চাহনি ফুটে উঠল। সে কড়া গলায় বলল, কে তোমরা? এখানে কি চাই?
ব্যোমকেশ একটাও কথা না বলে অত্যন্ত শান্তভাবে লোকটার সামনে একটা কাঠের টুলে বসে পড়ল। তারপর ওর পকেট থেকে একটা দেশলাই বাক্স বার করে একটা সিগারেট জ্বালল এবং সিগারেটে একটা শুকটান দিয়ে বলল, অমরেশবাবু, ছদ্মবেশটা বেশ ভালোই নিয়েছেন, কিন্তু আপনার ওই নকল দাড়িটাই আপনাকে ধরিয়ে দিল। কয়েকদিন আগে আমি রংমহলে একটি দাড়ির অংশ কুড়িয়ে পেয়েছিলাম। বোধ করি ওই দাড়িটা পড়লে আপনার অত্যন্ত অসুবিধা হয় এবং চুলকানি হয়। তাই আপনি যেদিন রংমহলে যান তখন আপনার ওই দাড়ির নকল কয়েকটি চুল মেঝেতে পড়ে যায়। পরে আমি পরীক্ষা করে জানতে পারি এটা নকল। তখনই আমি আন্দাজ করি কোনো বাইরের লোক তো আছেই এর সঙ্গে যুক্ত। তারপরেই আপনাকে সন্দেহ হয়। ব্যাস, দুয়ে দুয়ে চার করতেই হদিশ পেয়ে যাই আপনার। লোকটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ওনার মুখের পেশিগুলো যেন শক্ত হয়ে উঠল। সে এক ঝটকায় ওর মুখের সেই নকল দাড়ির বাকি অংশটা টেনে ছিঁড়ে ফেললো এবার। আর সঙ্গে সঙ্গেই ওর আসল চেহারাটা বেরিয়ে এলো। তীব্র ক্রূর চোখ, ধারালো নাক, আর ওনার মুখের সাথে রণজিৎ সিংহের চেহারার এক অদ্ভুত মিল স্পষ্ট। ইনি আশা করি রণজিৎ বাবুর নিখোঁজ হওয়া সৎ ভাই অমরেশ সিংহ। অমরেশবাবু একটা কটু হাসি হেসে বললেন, চমৎকার, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী তাহলে আমার আস্তানাও খুঁজে বের করেছে। তা মশাই, কি চান আপনি? আর আমাকে গ্রেফতার করে আপনাদের কি লাভ? আমি তো কোনো অপরাধ করিনি। ব্যোমকেশ বলল, আমি সত্যটা জানতে চাই অমরেশবাবু। আপনি আফ্রিকায় থাকার সময় এক অদ্ভুত রকমের উদ্ভিজ্জ বিষের সন্ধান পেয়েছিলেন, তাই না? আর সেটি আপনি আসার সময় নিয়ে আসেন নিজের দাদাকে মারার জন্য। অনেকদিন আগে থেকেই আপনার নিজের দাদাকে মেরে তার সম্পত্তি পাবার লোভ ছিল, আর দেশে ফিরে আপনি সেটাই করলেন। না না, এইসব মিথ্যে মিথ্যে। আপনারা আমাকে ফাঁসাতে চাইছেন। আমি এইসব ব্যাপারে কিছু জানি না। আপনারা এখান থেকে চলে যান। কোনটা মিথ্যা আর কোনটা সত্যি সেটা তো আইন ঠিক করবে। আর আপনি রণজিৎ বাবুকে দুনিয়া থেকে সরানোর জন্য এই চা বাগানে ফিরে এসেছেন, কিন্তু আপনি নিজে রংমহলে যাননি। আপনি সহকারী চিত্রশিল্পী বিকাশ বাবুকে ব্ল্যাকমেল করে এই কাজ করতে বাধ্য করেছেন। ওনার কোনো বড় দুর্বলতা আপনার হাতে ছিল, তাই না? অমরেশবাবু খাটিয়ায় হেলান দিয়ে বললেন, বিকাশ একটা আস্ত গাধা ব্যোমকেশ বাবু। ও রণজিৎ বাবুর ছবিতে নিজের রং মেলাতে পারত না, কারণ ও বর্ণান্ধ। ও লাল আর সবুজের তফাৎ বোঝে না। দাদাই গোপন কথাটি জেনে গিয়েছিলেন এবং বিকাশকে বাগান থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। তাই সে দাদাকে হত্যা করে। আর আপনি বিকাশকে বলেন, যদি সে আপনার দেওয়া বিষাক্ত তুলিটি রণজিৎ বাবুর ঘরে রেখে আসেন, তবে আপনি সুমিত্রাকে এই খুনের আসামি বানিয়ে দেবেন এবং নিজে মালিক হয়ে বিকাশকে এই বাগানের বড় ম্যানেজার বানিয়ে দেবেন। তাই ও লোভে আর ভয়ে আপনার পাতানো ফাঁদে পা দিয়েছিল, তাই তো? অমরেশবাবু দাঁতে দাঁত চেপে বললেন, আমার বিরুদ্ধে আপনার কাছে কোনো প্রমাণ নেই ব্যোমকেশ বাবু। আপনি আমার কোনো অপরাধী প্রমাণ করতে পারবেন না। আপনি খুনের সময় যে সেখানে উপস্থিত ছিলেন তার প্রমাণ আমার কাছে আছে অমরেশবাবু। প্রথমত, আপনার নকল দাড়ির অংশ সেখানে পাওয়া গিয়েছিল। সেটা না মানলেও একটি জিনিস আপনি হয়তো জানেন না যে আমার কাছে আছে। সেটির দ্বারা সহজেই প্রমাণ হয়ে যাবে এই খুনটা আপনারই করা। আমি বিশ্বাস করি না ব্যোমকেশ বাবু। কি সেই প্রমাণ? দেখি সেটা। আমার বিশ্বাস আপনি দেখতে চেয়েছিলেন আপনার দাদা কিভাবে ছটফট করে মারা যায়, কিন্তু উনি মৃত্যুর আগে টেবিলে এমন এক ধাক্কা মারেন যে ক্যানভাসটা উল্টে পড়ে গেল মাটিতে। আপনি তখন জানলা দিয়ে ঘরে ঢুকে সেই সময় উইলের চাবিটা নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আপনার দাদা তখনও পুরোপুরি মরেননি। তিনি ওনার শেষ শক্তিতে আপনার হাতটা খপ করে ধরে ফেলেছিলেন এবং এক টান মারেন। আপনি ওনার হাত থেকে ঝটকে পালিয়ে আসেন, কিন্তু আপনার হাতেই এই এএস লেখা সোনার ভারী আংটিটি পড়ে যায় সেখানে। আর আপনার ডান হাতের মাঝের আঙুলটা দেখুন, সেখানে যে আপনি আংটি পরতেন তার একটা দাগ রয়েছে। সুতরাং
এটা যে আপনারই আংটি তাতে কোনো সন্দেহই নেই। অমরেশবাবু ওনার ডান হাতের দিকে তাকালেন, যেখানে ওনার সেই আংটিটি উধাও ছিল। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। ওর চোখে তখন এক গভীর সন্তোষের চাহনি। সে অমরেশবাবুর দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, ধন্যবাদ অমরেশবাবু। আপনার অহংকারই আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, অথবা যাবৎকালের জন্য জেল তো হবে। ইন্সপেক্টর অমলবাবু, ভেতরে আসুন। আপনার অপরাধী এখানে, এনাকে শ্রীঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ঘরের দরজার আড়াল থেকে ইন্সপেক্টর অমল দাস এবং একদল পুলিশ ঘরের ভেতরে ঢুকে পড়ল এবার। আর তৎক্ষণাৎ অমরেশ সিংহ চিৎকার করে বলে উঠল, তোকে আমি ছাড়বো না ব্যোমকেশ, শেষ করে ফেলবো। বলেই সে তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ল আমাদের দিকে। আর সেই সময় পুলিশের বন্দুক উঠে এলো ওনাকে লক্ষ্য করে। তিনি হয়তো পালাবার চিন্তা করছিলেন, কিন্তু অমরেশবাবু কিছু করে উঠবার আগেই ওর হাতে হাতকড়া পড়ে গেল। বস্তির বাইরে যখন আমরা এলাম তখন রাত গড়িয়ে ভোর হয়ে গিয়েছে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, অজিত, রহস্যের সিংহভাগ এখন আমাদের হাতের মুঠো, কিন্তু নাটকের শেষ অঙ্কটা এখনো বাকি রয়েছে। তার জন্য আমাদের আজই রংমহলে ফিরতে হবে। ডুয়ার্সের মেঘে ঢাকা ভোরে তখন চা বাগানের বুক চিরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসছিল, যা এক চরম শান্তির পূর্ব আভাস দিচ্ছিল। এখন খালি সময়ের অপেক্ষা, আর কি রহস্য বাকি আছে তা জানার জন্য। ভোরবেলা পেরিয়ে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমরা ইন্সপেক্টর অমল দাসের পুলিশ জিপে করেই রংমহলে ফিরে এলাম। তখন গাড়িতে অপরাধী অমরেশ সিংহ হাতে হাতকড়া পরে বসে রয়েছেন। কাল রাতের এত নাটকের পর সকালের ডুয়ার্সের প্রকৃতি যেন সম্পূর্ণ এক নতুন রূপ ধারণ করেছে। বিগত কয়েকদিনের মেঘলা আকাশ আর কুয়াশার চাদর এক লহমায় কেটে গিয়ে পাইন এবং ইউক্যালিপটাস বনের মাথার ওপর এক ঝলমলে কাঁচা সোনার রোদ দেখা মিলছে। চা বাগানের সবুজ পাতাগুলোর ওপর জমে থাকা বৃষ্টির জলবিন্দুগুলো ভোরের আলোয় হীরের টুকরোর মতো জ্বলজ্বল করছে। কিন্তু প্রকৃতির এই শান্ত মনোরম ভাব চা বাগানের ভেতরের রংমহল বাংলোর ভেতরের থমথমে এবং বিষণ্ণ পরিবেশকে বিন্দুমাত্র হালকা করতে পারেনি। জিপে বসেই ব্যোমকেশ বলল, অমলবাবু, এই রংমহল যে কত বিচিত্র ঘটনার সাক্ষী থাকলো তা হয়তো আমরা দেখে গেলাম। আপনি শুধু এখন একটু অপেক্ষা করুন আসল সত্যটা জানার জন্য। আর আমি আপনাদের এখানে এনেছি কারণ আমি উইলটা নিজের চোখে দেখে যেতে চাই। উইলটা তো ভৈরব প্রসাদের কাছেই থাকারই কথা, সেটা আমাদের বার করতে বেশি সময় লাগবে না ব্যোমকেশবাবু। সেটাই উদ্ধার করা আমাদের এখন প্রথম কাজ। আর অন্য একজন অপরাধী এই বাড়িতে আছে, তাকেও গ্রেফতার করতে হবে আপনাকে। সকাল 7টা নাগাদ থানার বড় জিপগাড়িটি বাংলোর সদর দোরগোড়ায় এসে দাঁড়ালো। পুলিশের ঘেরাটোপে একে একে নিচে নেমে আসলেন সবাই। তবে তার মধ্যে সব থেকে আগে চোখে গেল রণজিৎ সিংহবাবুর সহকারী চিত্রশিল্পী বিকাশবাবুর দিকে। ভদ্রলোকের চোখ দুটি তখনও অনবরত কান্নার ফলে লাল হয়ে ফুলে রয়েছে। তবে ব্যোমকেশ আগেও বলেছে ওনার কোনো দোষ নেই, ওনাকে ব্ল্যাকমেইল করে এই কাজ করানো হয়েছে। ওনার মুখে এখন কেবল এক তীব্র অনুশোচনা আর ভয়ের ছাপ। ওনার ঠিক পেছনেই দেওয়ান ভৈরব প্রসাদ বাবু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। ওনার জীবনের সমস্ত সঞ্চিত সম্মান আর আভিজাত্য আজ লোভে পড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ইন্সপেক্টর অমল দাস ব্যোমকেশের সামনে দাঁড়িয়ে বললেন, ব্যোমকেশবাবু, আপনার এই অসামান্য মগজাস্ত্রের তারিফ না করে পারছি না। ডুয়ার্সের এই নির্জন চা বাগানে এসে এমন একটি বন্ধ ঘরের বৈজ্ঞানিক হত্যাকাণ্ডের জট আপনি যেভাবে মাত্র 24 ঘন্টায় খুললেন, তা আমাদের পুলিশের ইতিহাসে এক অমর ঘটনা হয়ে থাকবে। আসামিরা সবাই নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি সই করেছে। অমরেশ সিংহের আফ্রিকা থেকে 20 আনার খতিয়ান এবং ওর হাতের আংটিটি আদালতে ওর ফাঁসি নিশ্চিত করার জন্য যথেষ্ট। তবে ওর আরও একটা বড় দোষ আছে।
সেটা হয়তো আপনি জানেনই না। উনি এই বাড়ির ভৈরববাবুর সাথে হাত মিলিয়ে আমাকে এবং অজিতকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন। কিভাবে ব্যোমকেশবাবু? আমি তো এর কোনো প্রমাণ পাইনি। ব্যোমকেশ পকেট থেকে সিগারেট বের করে তা ধরিয়ে একটা দীর্ঘ টান দিল। ধোঁয়া ছেড়ে সে মৃদুস্বরে বলল, আমাদের ঘরে গিয়ে দেখুন, সেখানে কাল রাত্রে আমাদের না খাওয়া খাবার পড়ে আছে। সেই খাবার অর্থাৎ ভাতের সঙ্গে মুরগির মাংসের যে ঝোল ছিল তার মধ্যে ভৈরববাবুই বিষ মিশিয়ে দিয়েছিলেন। আর এই বিষ হলো সেই বিষ যার দ্বারা রণজিৎ সিংহবাবু খুন হন। তিনি আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য এই পরিকল্পনা করেন। তবে আমি সঠিক সময় জিনিসটা আন্দাজ করি, তাই আমাদের প্রাণ বেঁচে যায়। এ তো সাংঘাতিক বিষয় মশাই। আমরা এখনই খাবারগুলো পরীক্ষা করতে পাঠাচ্ছি। তবে আমার আপনার কাছে একটা বিষয় জানার আছে, তা হলো ওই বিষের ব্যাপারে। জানতে যখন চাইছেন তখন খুলেই বলি। অপরাধী যখন কোনো মানুষকে খুন করতে চায়, তখন সে যাকে খুন করবে তার সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য আর দীর্ঘদিনের অভ্যাসগুলো খতিয়ে দেখে। রণজিৎবাবুর এই তুলি কামড়ানোর অভ্যাসটি ওনার এক মস্ত বড় দুর্বলতা ছিল। যখনই উনি কোনো জটিল ভাবনায় পড়তেন, ওনার অবচেতন মন ওনার হাতকে মুখের কাছে টেনে নিয়ে যেত। অমরেশবাবু জানতেন, ছবির ওপর যদি এমন কোনো মারাত্মক ভুল রং চড়ানো যায় যা দেখে রণজিৎবাবু স্তম্ভিত হয়ে যাবেন, তবে ওনার হাত নিজে থেকেই তুলিটা মুখে পুরে নেবে। আর ঠিক তাই হয়েছিল। বিকাশবাবু সবুজের বদলে অন্য রং ক্যানভাসে করে আসার পর রণজিৎবাবু যখন চোখ মেলে ওনার সাধের ছবিতে এই রূপান্তর দেখলেন, তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ভাবনায় ডুবলেন এবং ওনার হাতে থাকা সেই মারণ তুলিটি দাঁত দিয়ে কামড়ে ধরলেন। আর আফ্রিকার থেকে আনা বিষ নিজের কাজ শুরু করে ফেলল। বিষ ফুসফুস আর লালার মাধ্যমে সেকেন্ডের মধ্যে ওনার নার্ভাস সিস্টেম স্তব্ধ করে দিল। তবে অপরাধী যতই চতুর হোক না কেন, প্রকৃতির নিখুঁত নিয়মের বাইরে যাওয়ার সাধ্য কারণ নেই। বিকাশবাবুর বর্ণান্ধতার সেই একটিমাত্র ভুলই পুরো রহস্যের মুখোশ টেনে খুলে দিয়েছে। তা সুমিত্রা দেবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? ইন্সপেক্টর অমল দাস একটু গম্ভীর হয়ে বললেন, সুমিত্রা দেবী সরাসরি খুনের সাথে যুক্ত না থাকলেও দেওয়ানজির সাথে হাত মিলিয়ে আসল উইলের নথিপত্র গায়েব করার চক্রান্তে সমান অপরাধী। ওনাকেও আমাদের সাথে থানায় যেতে হবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তবে ওর জবানবন্দি আমরা আলাদাভাবে রেকর্ড করেছি। ঠিক সেই মুহূর্তে বাংলোর ভেতরের বারান্দা দিয়ে ধীর পায়ে সুমিত্রা দেবী বেরিয়ে এলেন। ওনার পরনে এখন আর সেই দামি সিল্কের শাড়ি বা হীরের আংটি ছিল না, বরং একটি অতি সাধারণ সুতির সাদা শাড়ি ওর অবয়বকে এক অদ্ভুত করুণ ও শান্ত রূপ দিচ্ছিল। ওর চোখের সমস্ত উদ্ধত্ত গলে গিয়ে এখন এক অনুশোচনার জলধারা হয়ে গাল বেয়ে পড়ছিল। তিনি ব্যোমকেশের খুব কাছে এসে দাঁড়ালেন এবং অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, ব্যোমকেশবাবু, আমি অপরাধী। রণজিৎবাবুর অগাধ সম্পত্তি আর বিলাসের মোহ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ওনার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি, উল্টে ওনার বিশ্বস্ত দেওয়ানকে ভুল বুঝিয়ে ওনার শেষ ইচ্ছার দলিলটি ধ্বংস করতে চেয়েছিলাম। আমার এই পাপের কোনো ক্ষমা নেই। তবে বিশ্বাস করুন, অমরের চেয়ে এত বড় একটা খুনের ছক কষছিল তা আমি জানতে পারলে নিজেই হয়তো রণজিৎবাবুকে সতর্ক করতাম। আমি আজ স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করছি। এবার আইন আমাকে যা শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব ব্যোমকেশবাবু। ব্যোমকেশ সুমিত্রা দেবীর দিকে চেয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। ব্যোমকেশ গলার স্বর কিছুটা নরম করে বলল, মোহ এবং লোভ মানুষের মনের ভেতরের সবথেকে বড় বিষ সুমিত্রা দেবী। এই বিষ যখন মানুষের আত্মাকে গ্রাস করে, তখন সে নিজের অজান্তেই অন্ধকারের অতলে তলিয়ে যায়। আপনি খুনের অংশীদার নন সত্য, কিন্তু আপনার লোভই অমরেশ সিংহকে এই সুযোগটি করে দিয়েছিল। আদালতে আপনার এই অনুশোচনা হয়তো আপনার শাস্তির মেয়াদ কিছুটা লাঘব করতে পারে,
কিন্তু যে সম্মান আর ভালোবাসা আপনি হারিয়েছেন তার কোনো দিনও ফিরে পাবেন না। এটাই আপনার সব থেকে বড় শাস্তি বলে আমি মনে করি। সুমিত্রা দেবী আর কিছু বললেন না। তিনি নিঃশব্দে পুলিশের হাতে ধরা দিলেন। ব্যোমকেশ এবার আমার দিকে তাকিয়ে বলল, কি হে অজিত, রংমহলের ট্র্যাজেডি তো শেষ হলো, কিন্তু সেই আসল উইরের খসড়াটি এখনো ভৈরববাবুর জিম্মা থেকে উদ্ধার করা বাকি। চলো দেওয়ানজির খাস দপ্তরে গিয়ে ওটা একবার দেখে নেওয়া যাক। রণজিৎবাবুর উইলে কি ছিল সেটা জানা আমাদের একান্ত প্রয়োজন। আমরা সবাই এবার দেওয়ান ভৈরব বাবুর ঘরে প্রবেশ করলাম। ঘরের আলমারিগুলো সব খোলা হলো। ব্যোমকেশ অত্যন্ত সাবধানে আলমারির ভেতরের একটি গোপন খাপ থেকে চামড়ার সেই প্রাচীন ফাইলটি বের করল। ফাইলের ভেতরের পাতাগুলো উল্টোতেই আমাদের চোখ আটকে গেল রণজিৎ বাবুর নিজের হাতের সই করা উইলের খসড়াটির ওপর। উইলে লেখা ছিল যে রণজিৎ সিংহ মহাশয় ওর সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির সিংহভাগ, অর্থাৎ এই বিশাল শালবনী চা বাগান এবং ব্যাংকের সমস্ত আমানত ওর মৃত্যুর পর বাগানের দরিদ্র চা শ্রমিকদের কল্যাণ ট্রাস্টের নামে দান করে যাচ্ছেন, যার মূল উদ্দেশ্য হবে শ্রমিকদের সন্তানদের জন্য নিখরচায় বিদ্যালয় এবং একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা। আর সুমিত্রা দেবীর জন্য তিনি মাসিক একটি নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করে গিয়েছিলেন, যাতে ওর বাকি জীবনটা বেশ সচ্ছলভাবে কেটে যায়। উইলের এই মহৎ উদ্দেশ্যটি পড়ে আমার চোখ দুটি জলে ভিজে এলো। আমি বললাম, ব্যোমকেশ, রণজিৎবাবু কত বড় মনের মানুষ ছিলেন দেখো, অথচ এই সম্পত্তির লোভেই ওর নিজের ভাই ওর প্রাণ কেড়ে নিল, আর ওর নিজের স্ত্রী ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিল। ব্যোমকেশ উইলের ফাইলটি বন্ধ করে ড্রয়িং রুমের টেবিলের ওপর রাখল। ওর মুখে এখন এক গভীর শ্রদ্ধার ছবি ফুটে উঠেছে। আমি বেশ দেখতে পেলাম সেটা। সে এবার শান্ত স্বরে বলল, হ্যাঁ অজিত, মানুষের মনের এই বৈপরীত্যই পৃথিবীর সব থেকে বড় রহস্য। রণজিৎবাবু ক্যানভাসে রঙের খেলা খেলতেন, কিন্তু মানুষের মনের ভেতরের আসল রঙটি তিনি চিনতে একটু দেরি করে ফেলেছিলেন। তবে ওনার শেষ ইচ্ছা বৃথা যাবে না। এই উইলের কপি আমরা আজই সরকারি ট্রাস্টির হাতে তুলে দেব। আর ভৈরব বাবুর কি হবে? উনিও তো খানিকটা এই কেসের সঙ্গে যুক্ত। হ্যাঁ, যুক্ত বটে, কিন্তু তিনি খুনের সাথে জড়িত নন। তিনি উইলটা সরাতে চেয়েছিলেন, তাই ওনার অপরাধ অনেক কম। খুব তাড়াতাড়ি উনি ছাড়া পেয়ে যাবেন পুলিশের হাত থেকে। তবে এখন অবশ্যই গ্রেপ্তার হবেন। তবে ব্যোমকেশবাবু, এই বাড়ি অর্থাৎ রংমহলের সবাই তো গ্রেফতার হয়েছে, আপনারা তাহলে আমার বাড়িতে অতিথি হয়ে থাকুন, এখানেও অবশ্য থাকতে পারেন। না, এই বাড়িতে আপনি পুলিশি পাহারার ব্যবস্থা করুন, বুঝলেন? আমরা এখনই নিজেদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব। অন্য একটি জিপ পাঠান, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। যেমন বলা তেমনি কাজ। অন্য একটি গাড়ি এসে আমাদের এবং সমস্ত অপরাধীদের নিয়ে রওনা হলো থানার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি স্টার্ট নিয়ে ধুলো উড়িয়ে শালবনী চা বাগানের মূল ফটকের বাইরে চলে গেল। রংমহলও যেন আবছা হয়ে ধীরে ধীরে আমাদের চোখের সামনে থেকে মুছে গেল। আমি আর ব্যোমকেশ তখনও আশেপাশের দৃশ্য দেখতে ব্যস্ত। চা বাগানের চারপাশের কুলি বস্তি থেকে শ্রমিকেরা তখন দল বেঁধে কোদাল আর ঝুড়ি কাঁধে বাগানের কাজে বেরোচ্ছিল। তাদের সরল কোলাহলের শব্দে পুরো চা বাগান আবার যেন স্বাভাবিক জীবনে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছিল। ডুয়ার্সের আকাশে তখন দুপুরের সূর্য দীপ্ত হয়ে উঠেছে। আমরা ডুয়ার্সের সেই জঙ্গল পেরিয়ে 3 দিন পর কলকাতা ফিরলাম। কলকাতা এখন তীব্র গরমের পর হালকা বর্ষার আগমন ঘটেছে। এটা দেখেও বেশ ভালো লাগলো আমার। তবে আমার মনে কিছু প্রশ্ন ছিল, সেটা আমি ব্যোমকেশকে করেই ফেললাম এবার। আচ্ছা, একটা কথা বলো তো, বিকাশবাবু যে বর্ণান্ধ সে কথা রণজিৎ সিংহ এতদিনও বুঝতে পারেননি কেন? আর অপরদিকে ওনার ভাই সেটা জানলো কেমন করে? সহজ প্রশ্ন অজিত,
কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে অপরাধ বিজ্ঞানের আসল মনস্তত্ত্ব। বিকাশবাবু কিন্তু জন্মগতভাবেই বর্ণান্ধ ছিলেন, যাকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। এই রোগে আক্রান্ত মানুষ লাল এবং সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না। দুই রঙই তাদের চোখে এক ধরনের ধূসর বা বাদামি দেখায়। কিন্তু বিকাশবাবু তো আর নিজে প্রধান চিত্রশিল্পী ছিলেন না। ওনার কাজ ছিল কেবল রণজিৎ বাবুর মূল ছবির ব্যাকগ্রাউন্ডে সাদা বা কালো বেস তৈরি করা, ক্যানভাস ফিট করা আর তারপিন তেল দিয়ে তুলি ধুয়ে রাখা। ওনার নিজের কোনো রং চড়ানোর অধিকার ছিল না। রণজিৎ বাবুর সাজিয়ে রাখা রঙের বাটি উনি শুধু নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিতেন। ফলে ওনার এই রোগটি এতদিন কারোর চোখে পড়েনি। তাহলে অমরেশবাবু জানলেন কিভাবে? বোমকেশ এবার চোখ মেলল। ওর চোখ ল্যাম্পের আলো পড়ে সেখানে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখলাম আমি। সে বলল, আমার বিশ্বাস অমরেশবাবু যখন আফ্রিকায় ছিলেন তখন ওনার সাথে কলকাতার কিছু দালালের যোগাযোগ ছিল। বিকাশবাবু যখন 3 বছর আগে এই চা বাগানে চাকরির জন্য আবেদন করেন তখন ওনার এক মেডিকেল সার্টিফিকেটের কপি অমরেশবাবুর এক চেনা ডাক্তারের দপ্তরে ছিল, যেখানে ওনার এই চোখের ত্রুটি ধরা পড়েছিল। অমরেশবাবু যখন সম্পত্তি হাতানোর উদ্দেশ্যে ডুয়ার্সে ফিরে এলেন তখন তিনি কুলিদের বস্তিতে বসে এই তথ্যটিকে ওনার প্রধান অস্ত্র বানালেন। তিনি বিকাশকে ডেকে বলেন যদি সে এই কাজ না করে তবে তিনি রায় বাহাদুরকে ওনার এই বর্ণান্ধতার কথা বলে দেবেন। একজন চিত্রশিল্পীর কাছে ওনার বর্ণান্ধতার কথা প্রকাশ পাওয়া মানে ওনার কেরিয়ার চিরতরে শেষ হয়ে যাওয়া। তাই বিকাশ সেই ভয়ে আর লোভে অমরেশবাবুর পুতুল হতে রাজি হয়েছিল। আমি একটু চিন্তা করে বললাম, কিন্তু খুনের পদ্ধতিটি তো মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। যদি সেই রাতে রণজিৎবাবু তুলিটি মুখে না পুড়তেন তবে তো পুরো প্ল্যানটাই ভেস্তে যেত। সেখানেই তো নিয়তির খেলা অজিত। এবার কার কখন ডাক আসবে তা ঈশ্বরই জানেন। বোমকেশ চায়ের কাপটা হাতে তুলে নিয়ে বলল, তবে ভদ্রলোকের উইলটার কথা ভাবলে এখনো আমার বুকটা শান্তিতে ভরে ওঠে। চা বাগানের সেই দরিদ্র কুলিদের জন্য রণজিৎবাবু যে হাসপাতাল আর স্কুলের ব্যবস্থা করে গেছেন তা এতদিনে আশা করি আইনত কার্যকর হতে শুরু করেছে। সেটা হলে সেই অঞ্চলের মানুষের কাছে একটা বড় কাজ হবে বোমকেশ। বাচ্চারা শিক্ষার স্বাদ পাবে এবং রোগীরা চিকিৎসার। আর সেটা ভেবেই আমার মনটা কেমন যেন আনন্দে ভরে উঠছে। আমার কথা শুনে বোমকেশ জানলার বাইরে কলকাতার বুকে অঝরে ঝরে পড়া বৃষ্টির দিকে তাকিয়ে রইল। সে এক গভীর উদাস গলায় বলল, হ্যাঁ অজিত, ক্যানভাসের রং মুছে ফেলা যায়, কিন্তু মানুষের মনের ভেতরের লোভ আর হিংসার যে কালো রং তা সহজে মোছা যায় না। ডুয়ার্সের এই রংমহলের কেস বলো বা অন্য কোনো কেসই বলো, সবেতেই ছিল অগাধ সম্পত্তির মোহ। মানুষ ভাবে সে অপরাধ করে প্রকৃতির চোখকে ফাঁকি দেবে, কিন্তু সত্যের আলো কোনো না কোনো ফাটল দিয়ে ঠিকই বেরিয়ে আসে। আমাদের কাজ তো শুধু ক্যানভাসের সেই ভুল রংটাকে চিনে নেয়। আমি আর কোনো কথা বললাম না। লেখার খাতাটি বন্ধ করে জানালার বাইরে তাকালাম। কলকাতার বুকে তখন বৃষ্টি কিছুটা কমে এসেছে, আর বিকেল মেঘের ফাঁক দিয়ে এক টুকরো পরিষ্কার আলো হ্যারিসন রোডের এই ছোট ঘরটিতে এসে পড়েছে। আপনি শুনছিলেন থ্রিল কোয়েস্ট। আজকের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা সত্যের খোঁজে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।